দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার খবরে প্রথমে নজর রাখতে হবে। দুদিন হয়ে গিয়েছে সেই যে পেট্রোল জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল, এখনো পর্যন্ত কারা করলো তাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা। অভিযুক্তরা আবার কাউন্সিলর ঘনিষ্ঠ বলে অভিযোগ। তো এই কাউন্সিলর যাকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ, তাকে হাসপাতালে দেখতে যান। দেখতে গিয়ে নাকি তিনি বলেন, না বলেনের থেকে বড় কথা, তিনি চাপ দেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলোকে বাদ দিতে। কেন না, তারা তার ঘনিষ্ঠ বলে, এরকমই অভিযোগ উঠছে। আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, এই কাউন্সিলরের সঙ্গে যখন আমরা দুপুরে কথা বলি কাল, তিনি বলেন এটা একটা নিছক দুর্ঘটনা। আবার এই কাউন্সিলরই যখন ওই জখম ব্যক্তিকে দেখতে যান, তখন সেখানে গিয়ে বলেন দোষীরা সাজা পাবেই, আইন আইনের পথে চলবে। ওই কাউন্সিলরই আবার নাকি চাপ দিচ্ছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো এফআইআর থেকে বাদ দিতে। তার যে বক্তব্য, কাউন্সিলর তার বক্তব্যে কিন্তু একাধিকবার একাধিক রকম কথোপকথন উঠে আসছে। প্রথমবার তিনি কিন্তু বলেছিলেন নিছকই দুর্ঘটনা শুধুমাত্র। তার পরবর্তী ক্ষেত্রে তিনি বলছেন তিনি হাসপাতালে যে আহত হয়ে রয়েছে রঞ্জিত কর্মকার, তাকে দেখতে গিয়েছিল। কিন্তু দেখতে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যে সেখানে যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে গ্রেপ্তার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে যে তার যে বারবার যে ভোলবদল বা কথার বা পরিবর্তন, সেই বক্তব্যের পরিবর্তন নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠছে। তার কারণ অভিযুক্তরা বলা হচ্ছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকাল একবারে কাউন্সিলর মৃন্ময় দাস তিনি আরজিকর হাসপাতালে গিয়েছিলেন, নির্দিষ্ট টাইমের পরেই তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু রীতিমতো চাপ দিচ্ছেন বলে এমনটা পরিবার অভিযোগ করে। এবং চাপ দেওয়ার পাশাপাশি ভিডিও রেকর্ড করা হয়। বলা হয় যে মূল যে অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান, তার নাম কিন্তু সেখান থেকে বাদ দেওয়ার কথা। এখানেই কিন্তু একেবারে যে বক্তব্য পরিবারের, সেই বক্তব্য চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যদিও মৃন্ময় দাস গোটা বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত জানিয়েছেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, তিনি তৃণমূল কর্মী তাই দেখতে গিয়েছিলেন, এর পিছনে অন্য কোনো কারণ নেই। যদিও তৃণমূল কর্মীর কথা বলছেন মৃন্ময় দাস কাউন্সিলর। অনুপ, এই মৃন্ময় দাস তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করতে যাই, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এলাকার মানুষের কাছে যদি খোঁজ করতে যাই, তিনি আজ তৃণমূল কর্মীকে দেখতে গিয়েছেন। আর একটা সময় ছিল যখন এক তৃণমূল কর্মীকে তিনি এমন বেধড়ক পিটিয়েছিলেন, পরে নাকি তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। কে তিনি, কবেকার ঘটনা? তবে 1 বছর আগে যে কালী পুজোর সময় মূলত একটি গন্ডগোল, যেখানে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে কৃষ্ণ সাউ, তিনি কিন্তু তৃণমূল কর্মী ছিলেন, তাকে বেধড়ক তিনি এবং তার অনুগামী তারা বেধড়ক মারধর করেছিল। এরপরে 30 দিন তিনি আরজিকর হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তী ক্ষেত্রে ভয়ে তিনি কিন্তু একেবারে সেই তৃণমূল ছেড়ে বিজেপি কর্মী হিসাবে বিজেপিতে যোগদান করে। কিন্তু এই যে প্রশ্ন উঠছে এই নতুন বরন্তনা, এর আগে থেকেও একাধিকবার এই গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। এখন যে বলা হচ্ছে তৃণমূল কর্মী দেখতে তিনি হাসপাতালে গিয়ে, কিন্তু 1 বছর আগে এই কৃষ্ণ সাউ তৃণমূল কর্মী যখন তিনি ছিলেন, তাকে মারধরের অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত, কিন্তু এই নিয়েই মারধর এবং 30 দিন টানা হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে তিনি দাবি করছেন ভয়ে রাজনীতি ছেড়ে দিয়ে পরবর্তীতে বিজেপিতে যোগদান করেছে। যদিও এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু কাউন্সিলর মৃন্ময় দাস তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন যে একেবারে বিরোধীরা এই দায় চাপানোর জন্য এই সমস্ত অভিযোগ করছে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এর সঙ্গে কোনো তার যোগসূত্র নেই। যেহেতু একটি ঘটনা এই কাউন্সিলর মৃন্ময় দাস প্রথমে আমাদের বলেছিলেন নিউজ 18 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে যে এটা নিছকই দুর্ঘটনা, হয়তো এই গাড়ি থেকে বাইক থেকে ওই বাইকে পেট্রোল নিতে গিয়ে সে সময় কেউ হয়তো সিগারেট বিড়ি খাচ্ছিল, তা থেকে আগুন ধরে গেছে। সেই তিনি আবার হাসপাতালে দেখতে গিয়ে বলছেন, মানে পরিবার অভিযোগ করছে, তিনি নাকি সেখানে বলছেন গিয়ে যে তার যে ঘনিষ্ঠ সুমন, সেই সুমনের নামে যে অভিযোগ আছে সেই অভিযোগ যেন সরিয়ে দেওয়া হয়, অভিযোগ যেন সুমনের নামে না হয়। কেন? সুমন তার ঘনিষ্ঠ বলে। আবার পরবর্তীতে তিনি বলছেন না, আইন আইনের পথে চলুক, যে দোষী সে শাস্তি পাবেই। এসব ওখানে আমি গেছিলাম, আমি তাকে দেখে এসেছি। সে আমার পুরনো লোক, আমার সাথে কাজ করতো আগে, অনেক আগে, এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে, আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছি কিনা, সে সম্পূর্ণ বলে। আমি কেন বলতে যাব? পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিক,
দেখো, অভিযোগটা পুরোটাই মিথ্যে, বাজে একটা রাজনীতির এটা এখানে রাজনীতির কোনো সম্পর্কই নেই এখানে। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। 6 ঘন্টার মধ্যে বয়ান বদলে গেল। একরকম কথা বলছেন, প্রথমে দুর্ঘটনা, কাউন্সিলর তিনি খোঁজ খবর না নিয়েই বলে দিলেন তাহলে প্রথমে দুর্ঘটনা, নাকি কোথাও একটা কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তার ঘনিষ্ঠদের নাম যাতে বাদ যায় অভিযোগ থেকে, সে চেষ্টাও নাকি তিনি করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, পরিবার আরও অভিযোগ করছে মূলত দুজনের নাম, খুব নির্দিষ্টভাবে দুজনের নাম করছে পরিবার। কারা তারা? সুমন এবং সুশান্ত। 11 নম্বর ওয়ার্ডের তারকনাথ কলোনির ঘটনায় দুজন অভিযুক্তর নাম বলছে ওই পরিবার, সুমন এবং সুশান্ত। এই দুজনই কাউন্সিলর মৃন্ময় দাস ঘনিষ্ঠ বলে পরিচিত। বিবশভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে, এবার বলছে ইয়ারকির মাধ্যমে সামনে পুড়বে পেছনে পুড়বে কি করে, তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে। রাজনৈতিক তৃণমূলই সব। মৃন্ময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি। হাইকোর্ট চত্বর থেকে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে। হাইকোর্ট চত্বর থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে শুভেন্দু অধিকারীর জন্য যে রক্ষা কবচ ছিল, অর্থাৎ তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না, সেই রক্ষা কবচ উঠে গেল, সেই রক্ষা কবচ তুলে নেওয়া হলো। অর্থাৎ এবার শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে আইন অনুযায়ী এফআইআর করা যেতে পারে। আরো বিস্তারিত জানবো হাইকোর্ট চত্বর থেকে, আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে কোনো এফআইআর এতদিন করা যেত না, কারণ কলকাতা হাইকোর্টে লাল ফিতের ফাঁস ছিল, কলকাতা হাইকোর্টে নিষেধাজ্ঞা ছিল। এবং 2021 সালে বিচারপতি রাজশেখর মান্তার একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এবং তারও পরে এই সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্ট থেকে কার্যত সেই ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তী নির্দেশ, যা আজকে সকালের আগে পর্যন্ত, সকাল 11টা যখন জাজমেন্ট দেন বিচারপতি জয় সেনগুপ্ত, তার আগে পর্যন্ত সেটি ছিল। কিন্তু আজকে চূড়ান্ত যে রায়দান হলো, যে 2021 সালে প্রথম যখন শুভেন্দু অধিকারী মামলা করেন, সেই মামলার প্রেক্ষিতে সেক্ষেত্রে এই যে রক্ষা কবচ, যেমন বলা যায় এফআইআর রক্ষা কবচ, অর্থাৎ একজন নাগরিক তিনি যদি কোনো অপরাধ করেন, আদালত কার্য অপরাধ করেন, কোনো অভিযোগ যদি পুলিশ বা কোনো সংস্থা তদন্তকারী পায়, সেটা সিবিআই হতে পারে, সিআইডি হতে পারে, ইডি হতে পারে, বা রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ হতে পারে, সেই অপরাধ খতিয়ে দেখার পর এফআইআর করাই কিন্তু আমাদের দেশের আইন। কিন্তু এই আইন কলকাতা হাইকোর্টের একটি ব্ল্যাঙ্কেট অর্ডারের প্রেক্ষিতে কার্যত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর হচ্ছিল না। এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের মামলা সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে, প্রায় 27টা মতো অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনো পর্যন্ত বিভিন্ন মামলায়। তার মধ্যে 16টি মামলা কলকাতা হাইকোর্টে এসেছিল চ্যালেঞ্জ হয়ে। এই 16টি মামলার রায় দিতে গিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি জানালেন, আগের যে রক্ষা কবচ ছিল, অর্থাৎ হাইকোর্টের অনুমতি ছাড়া কোনো এফআইআর রুজু করা যাবে না, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সেটাই দায়ের করা যাবে না, এটা প্রত্যাহার করে নিল আদালত, এবং এখন থেকে নতুন এফআইআর করার ক্ষেত্রে সেই বাধা রইল না। তবে 16টা মামলার মধ্যে আরো বিস্তারিত পরবর্তীতে জানবো। অর্ণব, আমি একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আমার সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ দা, এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের পারমিশন দরকার ছিল। আজ বিচারপতি জানিয়ে দিলেন সেই সব অনুমতির আর কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইন যদি মনে করে, পুলিশ যদি মনে করে, এফআইআর করতে পারে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, এটা তো হওয়ারই ছিল। ভারতবর্ষের কোনো নাগরিক কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না, এরকম ব্ল্যাঙ্কেট হাইকোর্টের রক্ষা কবচ কেউ কোনোদিন আগে শোনেনি। শুভেন্দু অধিকারী পেয়েছিলেন
বিচারপতি মান্থার কাছ থেকে, যার ব্যাপারে শুভেন্দু অধিকারী নিজের দলের মধ্যে বা বাইরে প্রকাশ্যে বলতেন মান্থা আমার বন্ধু, যা বলবো তাই করবে। এতে এইরকম অবস্থাতে মান্থা সাহেবেরও সম্মান বাড়েনি, বিচার বিভাগেরও সম্মান বাড়েনি। বহু মামলা আছে, তার মধ্যে একটি আপনাকে জানাচ্ছি যে তার দেহরক্ষীর, একজন দেহরক্ষীর বা যে গাড়ি চালাতো অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। সেই অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে তার স্ত্রী, যে মারা গিয়েছিল তার স্ত্রী থানায় গিয়ে কমপ্লেন করেছিল যে এর মধ্যে শুভেন্দু অধিকারীর হাত আছে বা তিনি এতে যুক্ত আছেন, কিন্তু কোনো তদন্ত করা যাবে না। একজনের মৃত্যু হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত করা যাবে না। এই জিনিসটা, এই ছেলে খেলা হয়েছে। বিচারের বাণী নীরবে নির্ভীতে কেঁদেছে, আর শুভেন্দু অধিকারী বুক ফুলিয়ে বলেছে যা ইচ্ছে করব, কেউ ছুতে পারবে না। এটা তো হয় না ভারতীয় ব্যবস্থায়। বিচার সকলেরই হবে যদি কোনো অপরাধ। ধন্যবাদ। আমার সঙ্গে বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ দা, আপনার কাছে আমি রিয়াকশন জানতে চাইবো। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতদিন ধরে রক্ষা কবচ ছিল, আদালতের অনুমতি ছাড়া এফআইআর করা যাবে না তার বিরুদ্ধে, এবার সেই রক্ষা কবচ বিচারপতি তুলে দিলেন। পুরো রায় না এর ভাষা অব্দি আমরা কিছু বলতে পারবো না, তবে একথা ঠিক যে গত কয়েক বছর ধরে শুভেন্দু বাবু ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়ার পর থেকে, নেতা হিসেবে তিনি মান্যতা প্রাপ্তির পর থেকে তার বিরুদ্ধে নজিরবিহীন ভাবে বিভিন্ন জায়গায় পরিকল্পিত সুপরিকল্পিত হামলা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রধান হাইকোর্ট তারা 5 সদস্যের বেঞ্চ তারা অবজার্ভ করেছিলেন, এখনো সেই অবজারভেশন বহাল আছে যে এখানে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। বিরোধী দলনেতা শুধুমাত্র বিধানসভায় বিরোধীদের দলনেতা নন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাজ্যের, সেই প্রদেশের প্রায় সমান গুরুত্ব পেয়ে থাকেন। তার উপরে এরকম বহুবার মারধর ইত্যাদি হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে বহু জায়গায়। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আর এরপরে যদি শুভেন্দু বাবুর উপরে অথবা তার কোন রকম পরিবারের উপরে কোনো হামলা হয়, তাহলে বুঝতে হবে হাইকোর্টের রায়কে ঢাল করে শুভেন্দু বাবুর প্রাণ নাশ করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে। আমরা এটাকে একটা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখব। ধন্যবাদ। ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ 3-4 বছর ধরে, আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, সেগুলো এখন রাস্তা খুলে গেল। অর্জুন সিং যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনও ডিসমিস করে দিয়েছে, এবং অর্জুন সিং এর ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে। এবার যে যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে।